ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এটা কি নিছক ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য? আমি এটার মধ্যে কোনো ভালো মন্দ কিছু দেখি না। উনি দিতেই পারেন, এটা দিয়েছেন, ওনার ইচ্ছা হয়েছে। এমন কিছু কর্মকাণ্ড করেছে কিনা যেটা দিয়ে আমাদের রাজনৈতিক সরকার হুমকির সম্মুখীন হয়েছে? বাংলাদেশের প্রতিবাদ জানানো ছাড়া আর কি করবার আছে এখানে? ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা কি শুধু শেখ হাসিনা? প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রেইন ফরেস্ট মিডিয়ার পক্ষ থেকে আমি মানিক রেহমান মিয়া আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা দেখছেন বিয়ন্ড দ্য ডেল্টা। বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের সম্পর্ক শুধু কূটনীতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বাণিজ্য, সীমান্ত, পানি, নিরাপত্তা ও দুই দেশের মানুষের স্বার্থ। কিন্তু ভারতের মাটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে ঢাকার কূটনৈতিক প্রতিক্রিয়া আবারও সামনে এনেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। একজন সাবেক রাষ্ট্রপ্রধান অন্য দেশে অবস্থান করে নিজ দেশের রাজনীতি নিয়ে বক্তব্য দিলে এটি কি শুধুই ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য, নাকি এর সঙ্গে সংশ্লিষ্ট দেশেরও কূটনৈতিক দায় তৈরি হয়? ভারত যদি বলে এটি ব্যক্তিগত বক্তব্য, তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডের সীমারেখা কোথায়? আর বাংলাদেশ শুধু কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে কি দায়িত্ব শেষ করবে, নাকি জাতীয় স্বার্থে আরও কৌশলী ও দৃঢ় কূটনীতি প্রয়োজন? তাহলে প্রশ্নটা শুধু শেখ হাসিনার বক্তব্যে দায় কার তা নয়। প্রশ্ন হলো, ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ কতটা কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য? আর ঢাকার প্রতিক্রিয়া এটি কি যথেষ্ট, নাকি জাতীয় স্বার্থ রক্ষায় আরও কৌশলী ও দৃঢ় কূটনীতি প্রয়োজন? ঢাকা কি দিল্লির কাছ থেকে আরও স্পষ্ট অবস্থান চাইবে, নাকি সম্পর্কের বৃহত্তর স্বার্থে সংযত থাকবে? আর দিল্লি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে কতটা গুরুত্ব দিবে? সবশেষে বড় প্রশ্ন, এই টানাপোড়েনের দায় কার কতটা? আর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপটাই বা নেবে কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের বিয়ন্ড দ্য ডেল্টা। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন দুইজন বিশিষ্ট অতিথি, যারা বিষয়টিকে দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবেন। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনায় উপস্থিত সম্মানিত অতিথিদের। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, চিকিৎসক, উপস্থাপক ও লেখক। আমাদের সঙ্গে আরও রয়েছেন জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও লেখক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিশ্লেষণে উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রথমেই চলে যাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছেই। ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এটি কি নিছক ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য, নাকি এর সঙ্গে ভারতের কূটনৈতিক দায়ও যুক্ত হয়? আর আশ্রয়, সেই সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ, দুটোর সীমারেখা কোথায় আসলে? বাংলাদেশের প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি শাখা খোলে, জামাতের শাখা খোলে। এবার যখন আমি বিদেশ গিয়েছিলাম, ফেরার পথে লাউঞ্জে এক ভদ্রলোক এসে আমাকে বললেন যে উনি কাতারের বিএনপি শাখার, মানে বিএনপির কাতার শাখার কোন একজন নেতা। এখন সাধারণ মানুষেরা যেখানে বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন জায়গাতে দলের শাখা খুলে দলীয় রাজনীতি করে, সেখানে আওয়ামী লীগের সভাপতি উনি ভারতে বসে আওয়ামী লীগের হয়ে বক্তৃতা দিচ্ছেন। আমি এটার মধ্যে কোনো ভালো মন্দ কিছু দেখি না। উনি দিতেই পারেন, এটা দিয়েছেন, ওনার ইচ্ছা হয়েছে। মানে এটা আমার কাছে মনে হয়েছে নতুন কিছু না। কেননা বাঙালিরা যে দেশে যায় সেই দেশের রাজনীতি করা উচিত। ধরেন আপনি আমেরিকায় থাকেন, আপনি আমেরিকান রিপাবলিকান পার্টি করবেন অথবা ডেমোক্রেট পার্টি করবেন, সেটা না করে তারা ওইখানে আওয়ামী লীগ বিএনপি করে। এর সাথে কি ভারতের কূটনৈতিক দায় জড়িয়ে আছে? তেমন কোনো কূটনৈতিক দায় নাই। ভারত তো তাকে আশ্রয় দিয়েছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং কোনো ধরনের এমবার্গো তো দেয় নাই, তার চলাচলের উপর কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, অন্তত আমরা জানি না। এবং তাকে কোনো ধরনের কোনো বাধা বিধিবিধান দিয়েছে বলে আমরা জানি না। বরং উনি তো ভারতের অতিথি হিসেবে ওখানে আছেন। অতএব ভারত হয়তো তাকে অনুমতি দিয়েই রেখেছে যে তিনি তার নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবেন, আর উনিও সেটাকে কাজে লাগিয়েছেন, বলেছেন। তবে এই কথা বলার সাথে আমি মনে করি না যে বাংলাদেশের রাজনীতিতে কোনো বিরাট কোনো প্রভাব পড়বে অথবা পড়বে না। এটা একটা সাংবাদিক সম্মেলন, যেখানে ওনার শব্দ শোনা গিয়েছে, ওনাকে দেখাতে যায় নাই। তো এখনো তো উনি দৃশ্যমানই হন নাই। আগে তো দৃশ্যমান হবেন, তারপর তো অন্য কথা।
এই বিষয় নিয়ে আপনার কাছে জনাব আনিস আলমগীর, ভারত যদি এটিকে ব্যক্তিগত বক্তব্য বলে দায় এড়াতে চায়, তাহলে একজন সাবেক রাষ্ট্রপ্রধানের এমন রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রীয় দায়িত্ব ঠিক কোথায়? দেখুন, এটা রাজনৈতিক আশ্রয় বা আপনার বা সাময়িক আশ্রয় যেটা হোক, যেটা অ্যাসাইলাম বলি আর যেটাই বলি, যদি কোনো দেশে কেউ ব্যক্তি আশ্রয় নেয়, সেখানে তিনি যে দেশের সঙ্গে জড়িত, যে দেশের নাগরিক, সে দেশের সরকার উৎখাতের মতো কোনো কর্মকাণ্ড উনি করতে পারেন না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা একটা আছে, ভারতের বাধ্যবাধকতা থাকে যে সে ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনা করছেন কিনা। কিন্তু শেখ হাসিনা যদি একটু সবাই যেমন বললেন যে এটা এটা যদি সরকার উৎখাতের যদি কোনো কথা যদি আমরা না দেখি, এখানে সাধারণ রাজনীতি যদি করার অধিকার যেটা থাকে, বাংলাদেশের নাগরিকেরা বাইরের দেশে যেভাবে রাজনীতি করছে, সেই দৃষ্টিকোণ থাকলে এটা এমন কিছু না। আবার ভারত যদি, আপনি ভারতের প্রসঙ্গ তুললেন, ভারত যদি শুধুমাত্র ব্যক্তিগত বলে পার পেয়ে যাবে, সেটা হতে পারে না। তাদের দেশে কেউ ব্যক্তিগত অধিকার নিয়ে কোয়েশ্চেন করছে বা ব্যক্তিগত অধিকার নিয়ে রাজনীতি করছে, সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তাহলে এটা ভারত নিশ্চয়ই সেই দেশের, ভারতের দায় আছে এখানে। তারা ভারতের অনুমতি ছাড়া তার দেশ থেকে কোনো একজন ব্যক্তি দিল্লির মতো একটা জায়গায় প্রেস কনফারেন্সে অংশ নেবেন এবং জবাব দেবেন প্রশ্নের, সেটা আমি মনে করি না যে হতে পারে। তবে আমি এইটুকু মনে করি যে আমরা ভারত মানে প্রতিবেশী হিসাবে ভারতের উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনার একটা এমন কোনো কিছু না করা যেটাতে স্থিতিশীলতা নষ্ট হয়। তো এখানে রাজনৈতিক অধিকার আবার মানে সরকারকে ফেলে দেওয়ার হুমকি এবং স্থিতিশীলতা সবগুলো এখানে একটু কিন্তু ইস্যুজ আছে। তো এখানে শেখ হাসিনা এমন কিছু কর্মকাণ্ড করেছে কিনা যেটা দিয়ে আমাদের রাজনৈতিক সরকার হুমকির সম্মুখীন হয়েছে, স্থিতিশীলতা নষ্ট হয়েছে, সেগুলো তখন কোয়েশ্চেন আসবে। ফিরবো আপনার কাছে ডাক্তার আব্দুল নূর তুষার, ঢাকার কূটনৈতিক প্রতিবাদ কি শুধু প্রতীকী পদক্ষেপ হয়ে থাকবে, নাকি এর সঙ্গে কার্যকর কূটনৈতিক চাপ ও আলোচনার পথও থাকা উচিত? বাংলাদেশের প্রতিবাদ জানানো ছাড়া আর কি করবার আছে এখানে? তারা কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে, সরকার প্রতিবাদ জানিয়েছেন এবং সরকার তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। আমি মনে করি সরকার সঠিক পদক্ষেপ নিয়েছেন। যেসব জায়গাতে সরকারের আপত্তি আছে তারা সেই আপত্তিগুলি ভারতকে জানিয়েছেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে যে ভারত কিন্তু তাকে শুরুতে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়া মানেই হচ্ছে ভারত তাকে ওইখানে এক ধরনের প্রতিরক্ষাও দিয়েছে এবং এরকম প্রতিরক্ষা ভারত দালাই লামাকেও দিয়েছে। ভারতের দালাই লামা অবস্থান করে তিব্বতের দালাই লামা। হ্যাঁ, তো এরকম ভারত তার রাজনৈতিক স্বার্থে যাদেরকে আশ্রয় দেয় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিয়েছে, ব্যাপারটা সেরকম না। প্রেস কনফারেন্স কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না আসলে, এক অর্থে ধরলে প্রেস কনফারেন্স হচ্ছে কোন ধরনের জবাবদিহিতা করা বা মতামত প্রকাশ করার একটা সুযোগ। এটা যদি আওয়ামী লীগের একটা সভা হইতে, ধরেন যেটা ওখানে প্রেসিডিয়ামের সভা হচ্ছে, কিংবা ধরেন আওয়ামী লীগ ওখানে বসে নেতাদেরকে নিয়ে কমিটি করে সভা করছে, তাইলে এটা হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা জনসংযোগমূলক কর্মকাণ্ড এবং সেটা কারা করেছে? পুরো আওয়ামী লীগও না, আওয়ামী লীগের যে নেতারা পালিয়ে গিয়েছেন অথবা দেশত্যাগ করেছেন তারা ওইখানে বসে বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য রেখেছেন। তো যে রাজনৈতিক বক্তব্যগুলি রেখেছেন সেইগুলি কি আনিস আলমগীর যেটা বললেন যে আমাদের স্থিতিশীলতার উপর কোনো হুমকি, এই মুহূর্তে আওয়ামী লীগের যে ধরনের কর্মকাণ্ড তাতে আমাদের স্থিতিশীলতার উপর হুমকি দেওয়ার মতো কোনো সক্ষমতা তাদের আছে বলে আমার কাছে মনে হয় না। আর আমি আবারও যেটা বলেছি যে এখনো উনি দৃশ্যমানই হয় নাই। আগে তো উনি চেহারা দেখাবেন, তারপরে তো উনি দেশে ফিরবেন, তারপরে তো উনি রাজনীতি করবেন না। এখনো পর্যন্ত উনি পর্দার অন্তরাল থেকে শব্দে শব্দে কথা বলেন। তো ধরেন একটা প্রেস কনফারেন্সে রেডিওতে কিংবা টেলিফোনিকে অংশ নিয়েছে, আমি পুরো প্রেস কনফারেন্সটার ইম্প্যাক্টই আসলে কিছু বুঝি না। এটা একমাত্র ইম্প্যাক্ট হচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগ হঠাৎ দৃশ্যমান হয়েছে ওইখানে, আওয়ামী লীগের কিছু লোকজনকে দেখা গিয়েছে। কিন্তু কাদের দেখা গিয়েছে? ওখানে একজনকে দেখা গিয়েছে, উনি কে এই প্রশ্ন আমি দেখলাম যে অনেকে করছেন, পত্রপত্রিকা এসেছে এই ভদ্রলোক কে। একটু আপনার এখানেও কিছুক্ষণ আগে দেখলাম যে আপনার পিছনের স্ক্রিনে তাকে দেখা যাচ্ছে, আমিও তাকে ভালো করে চিনি নাই। তো আওয়ামী লীগের অবস্থা তো এখন এইরকম, অর্ধেক লোককে চিনে লোকে, অর্ধেক লোককে চিনে না। এবং যেসব কথাবার্তা ওখানে হয়েছে সেসব কথাবার্তা খুব যৌক্তিক।
সেটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে দল হিসেবে আওয়ামী লীগ যদি সত্যি রাজনীতি করতে চায়, তাহলে এই যে এখন যেগুলো করছে এগুলা দিয়ে কোনো ইম্প্যাক্ট, হয়তো উনি পরিচিত আমরা চিনি না, এটা হইতে পারে, কিন্তু ধরেন যেসব কর্মকাণ্ড করছে আমার কাছে মনে হয় এগুলি খুবই চাইল্ডিশ। ওই যে এক ধরনের বলে না, চাইল্ডিশ আর চাইল্ড লাইক, মানে এটা হচ্ছে চাইল্ডিশ। আমি এগুলোর থেকে বাংলাদেশের রাজনীতিতে ইম্প্যাক্ট ফেলার মতো কোনো ঘটনা বলে এটাকে আমার কাছে মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে এটা মিডিয়ার কাছে খুবই আকর্ষণীয় একটা ব্যাপার হয়েছে। মিডিয়া অনেকদিন পরে একটা খবর পেয়েছে বা কি হচ্ছে না হচ্ছে একটা বিষয় পেয়েছে, এবং এটাও ঠিক যে ধরেন প্রেস কনফারেন্স করতে দিল না ভারত, কি হয়েছে এখন ইউটিউব, ফেসবুক, দুনিয়ার সব ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের সাইট আছে, এমনকি নিজেরা ওয়েবসাইট খুলে সেইখানেও প্রচারণা চালানো যায়। এখন তার তথ্যকে আটকে রাখা যায় না, গণমাধ্যমকে আটকে রাখা যায় না, সবকিছু মিলেমিশে একটা কনভার্জিং মিডিয়া হয়ে গিয়েছে। ওদের কে কি বললো, কোথায় বললো, এটার সাথে বিবেচনা করা হচ্ছে যা বলেছে। এই যে লোকটাকে দেখা যাচ্ছে, আপনি ওনাকে চিনেন নাকি? না, আমি চিনি না, এখানে দেখলাম তার বাড়ি সাতক্ষীরা। উনি বিরাট ব্যক্তি, উনি পাশে বসে পড়ছেন, আমরা কেউ চিনি না। তো এরকম অজানা লোকজন দিয়ে আওয়ামী লীগ যদি মনে করে যে বাংলাদেশে তারা রাজনীতি করবে, তাহলে তো বলিউড থেকে তারকা ভাড়া করলেও পারে। আপনার কাছে ফিরবো জনাব আনিস আলমগীর, বাংলাদেশ যদি ভারতের কাছে রাজনৈতিক কর্মকাণ্ডের সীমারেখা স্পষ্ট করতে চায়, তাহলে সেই সীমারেখা কিভাবে নির্ধারণ করা উচিত? কঠোর কূটনৈতিক বার্তা নাকি নীরব কূটনৈতিক আলোচনা, কি মনে হয় আপনার? আমার মনে হয় কঠোর এবং কৌশলী দুইটাই বিবেচনা করতে হবে। আপনি যে কূটনীতি কখনো আবেগ বা সস্তা দিয়ে হয় না, একদম টেবিলে বসে যে হয়ে যাচ্ছে ঠেকানো বক্তব্য দিয়ে এগুলো চলে না। আমরা কৌশলী হতে হবে এই জন্যই যে, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা কি শুধু শেখ হাসিনা? শেখ হাসিনা তো একমাত্র সমস্যা না বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের আমাদের কতগুলো ইস্যুজ রয়ে গেছে। আমাদের সীমান্ত ইস্যুজ রয়েছে, আমাদের বাণিজ্য ইস্যুজ রয়েছে, আমাদের নদীগুলোর পানি বন্টন রয়ে গেছে, হ্যাঁ, আমাদের নিরাপত্তা ইস্যু রয়ে গেছে। তো এত কিছু বাদ দিয়ে আমরা যদি শেখ হাসিনাকেই যদি ভারত বাংলাদেশের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কের একমাত্র উপাদান হিসেবে ধরে নিই, তাহলে তো এখানে চলবে না। তাহলে এখানে পরস্পরের প্রতি পরস্পরের কৌশলী করতে হবে, আর কূটনীতি করতে হবে, রাজনৈতিক বক্তৃতাবাজি এখানে কম করতে হবে, এবং কিভাবে এগুলা মানে কমিয়ে আনা যায় ডিফারেন্সেস গুলো, সেগুলোর দিকে খেয়াল করতে হবে। ভারতকে কড়া বার্তা দিতে হবে যে আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি আসবে এমন কিছু যদি হয়, সেটা আমরা সহ্য করব না, সেটা শেখ হাসিনা দিয়ে হোক আর যারে দিয়ে হোক। কিন্তু আমরা যদি এক্ষেত্রে ভারত কতটা রেসপন্সিভ হবে? ভারত তার যুক্তিতে তো সে যেভাবে করছে সেভাবেই রেসপন্সিভ হবে না কেন? কারণ আমরা তো বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রশ্নে তো আমরা আপোষ করবো না। তবে দিল্লি বিষয়টা গুরুত্বের সাথে নেওয়া উচিত, এবং আমার মনে হয় যে ব্যাক চ্যানেলেও এটা নিয়ে কথা বলা উচিত। এখন পরস্পর যেভাবে বসছে, গত 2-3 দিন ধরে আমরা যেগুলো দেখলাম, যে ভারতের পররাষ্ট্র বাংলাদেশে নিয়োজিত যে হাই কমিশনার, উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, এবং সে বার্তা নিয়ে উনি আবার দিল্লিতে গেলেন। সো পুরো বিষয়টাতে আমরা যদি পর্যালোচনা করি, দেখি যে আমাদের দুই দেশে এনগেজমেন্ট কিন্তু কম নাই, যেটা আমরা ইউনূসের আমলে দেখি নাই। ইউনূসের আমলে আমাদের শুধু মানে কে কারে ঠেকাবে, বড় বড় বক্তৃতা, মুখ দেখা দেখি বন্ধ করা, এগুলো ছিল। কিন্তু আমরা যখন দেখি পরস্পর বসছে, কথা বলছে, এবং এতগুলো এনগেজমেন্ট হচ্ছে, তার মানে হচ্ছে একটু সম্ভাবনা আছে। দুই প্রতিবেশী এক জায়গায় আটকে থাকার মতো বিষয় না। এটা সম্পর্কটাকে কিভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, সেটা দুই পক্ষের তরফ থেকে চেষ্টা আছে। কিন্তু এটা আমি আবারও বলি, বাংলাদেশ এমন এক অবস্থানে থাকা উচিত যে কৌশলী হওয়া। এখানে যুদ্ধংদেহী মনোভাব আমাদের যেমন দেখানো উচিত নয়, তেমনি আমাদের সার্বভৌমত্ব, আমাদের প্রাইডের জায়গা থেকে দেশ হিসাবে আমাদের অধিকারের যে বিষয়গুলো, আমাদের যে স্বাধীন রাষ্ট্রের যে মনোভাব দেখানো উচিত, সেই জায়গায় কোনো আপোষ করা উচিত না। ফিরবো আপনার কাছে জনাব ডাক্তার আব্দুল নূর তুষার, ভারতকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাংলাদেশ কি অতীতে জাতীয় স্বার্থের কোনো প্রশ্নে আপোষ করেছে, নাকি এখন প্রয়োজন আরও দৃঢ়, ভারসাম্যপূর্ণ ও স্বার্থভিত্তিক কূটনীতি? এ বিষয়ে যদিও কিছুটা বলেছিলেন,
জনাব আনিস আলমগীর। বৃহৎ জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ করেছে এরকম আমার কাছে মনে হয় নাই, তবে ভারতকে সন্তুষ্ট রাখতে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ নতজান আচরণ করেছে। মানে ব্যাপারটা এরকম যে ভারত সেই অর্থে বাংলাদেশের বৃহত্তর কোনো স্বার্থ বিরোধী তেমন কিছু করে নাই, কিন্তু এক ধরনের আচরণ করতো যে আচরণে ভারতের ভৃত্য বলে আমাদেরকে মনে হতো। যেমন আমি আপনাকে কয়েকটা ইনসিডেন্সের কথা বলি। একটা হচ্ছে ফেলানির হত্যাকাণ্ড, তারপরে একটা হচ্ছে এক গরু বিক্রেতাকে প্রবল ভাবে প্রহার করেছিল, ওই যে গরু পাচার করে এই পাশ থেকে ওই পাশে, বিএসএফ তাকে প্রবল প্রহার করেছিল এবং সেই ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে তারা ছেড়ে দিয়েছিল। সেই প্রহারের পরে ওই সময় যিনি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন গরু আনবে পিটাবে না, কিন্তু এই গরু আনা নেওয়া কি আজকের কথা? গরু আনা নেওয়ার সঙ্গে কি বিএসএফ জড়িত থাকে না, বা এই দিকেও কেউ জড়িত থাকে না? থাকে, কিন্তু এই গরু যে পাচার হয় সবাই জানে, ওপেন সিক্রেট। সেখানে এইভাবে যে লোকটাকে প্রহার করা হচ্ছে, সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, এই প্রহারের অধিকার তো তাকে কেউ দেয় নাই। কুকুরের মতো তাকে প্রহার করা হচ্ছে, একটা প্রাণীর মতো। তো ওই যে কথাটা বললো যে বর্ডারে গরু পাচার করতে গেলে মায়ের খাবে না, এইগুলো হচ্ছে নতজানু আচরণ। এই জায়গাতে বাংলাদেশের প্রতিবাদ করা উচিত ছিল। এরকম বহু জায়গা রয়েছে যেখানে ভারতের এক ধরনের দাদাগিরি, সেই দাদাগিরিটাকে বাংলাদেশ মেনে নিত। কিছুদিন আগেও একজন বাংলাদেশি যুবককে বিএসএফ গুলি করে হত্যা হ্যাঁ, এবং করেছে। এইগুলোর জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশের এক ধরনের নতজানু আচরণ ছিল। তারপরে হচ্ছে ধরেন আপনি চীনের সাথে বৈঠক করবেন না, কোথায় বৈঠক করবেন এটা দিল্লিকে ইনফর্ম করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব একদিন বললেন স্বামী স্ত্রীর সম্পর্ক ওনাদের সাথে আমাদের, তাদের ভাষা আমাদের ভাষা, তাদের খাবার আমাদের খাবার, কি কি জানি বললেন। তো এইসব কথাবার্তা অত্যন্ত নিম্নমানের। আরেকবার তিনি চিটাগাংয়ের এক জায়গায় গিয়ে বললেন উনি সেখানে বলে এসেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, ভারত সেটা করবে, এই ধরনের কোনো একটা বক্তব্য দিলেন। এই যে মানে পেট পাতলা মুখ পাতলা আবল তাবল বলার রাজনীতি, এইগুলো আওয়ামী লীগ করেছে, করে এমন একটা ধারণা মানুষের মধ্যে চলে গিয়েছে যে আওয়ামী লীগ আসলে ভারতের কাছে জিজ্ঞাসা করে সব কাজকর্ম করে, এবং সেটার কিছু কিছু বিষয় ওই সময় মানুষ উপলব্ধি করেছে। তারপরে ধরেন সীমান্তবর্তী এলাকায় হাই কমিশন সারাদিন বিভিন্ন সময় কনসার্ট আয়োজন করত। এই কনসার্ট সীমান্তে কেন, এই প্রশ্ন কেউ কখনো করেছে? সীমান্তবর্তী জেলাগুলিতে একটা হাই কমিশন গিয়ে কনসার্ট করে, গান বাজনা করে। আপনি আমাকে বলেন বাংলাদেশে তো আরো দূতাবাস আছে, তারা সীমান্তে কনসার্ট করে, এটা কেন করতো? এই প্রশ্ন কখনো কেউ করেছে? অথবা বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে গিয়ে ভারতের হাই কমিশনার দেখা করে। সুর যখন আপনার মনে আছে এসকে সুর সংক্রান্ত ঘটনার সময়, তখন ভারতের হাই কমিশনার গিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করে। কি কাজ? একটা দেশের প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রদূতের কি কাজ থাকতে পারে? এটা আপনি ভালো বলতে পারবেন। বহুদিন ফরেন তখন তারা সুরের সাথে সুর মিলিয়েছিল এবং এটা নিয়ে হিন্দু কার্ড খেলতে চেয়েছিল, সুর নিজেই এটা চেষ্টা করেছে। তো এই যে কাণ্ড কারখানাগুলি এই দূতাবাস মাঝে মাঝে করে। তারপরে ধরেন এই দূতাবাস এক সময় সিনহা, সুর না, হ্যাঁ তার নাম সিনহা, হ্যাঁ এসকে সিনহা, হ্যাঁ সরি আমি নাম ভুলে গেছি, সুরেন্দ্র কুমার, সুরে ওই জন্য আমি সুর বলেছি। হ্যাঁ, তো এই সুরেন্দ্র সিনহার ব্যাপারটা আপনার সব মনে আছে। তো ওখানে গিয়ে ওনারা গিয়ে হাজির হলো, মানুষের কাছে একটা ধারণা জন্মালো যে এইসব জায়গাতে হয়তো তাদের কোনো প্রভাব রয়েছে। তারপর আপনার মনে আছে প্রদীপ, ওসি প্রদীপ, পত্রিকাতে খবর এসেছিল যে সে ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে, এরকম একটা খবর এসেছিল, সত্য মিথ্যা জানি না। না এটা ফোন লিক হয়েছিল। তো এই যে এই ঘটনাগুলি, এগুলি মানুষের মনে একটা তীব্র বিরক্তি এবং এক ধরনের তীব্র, আমি বলবো যে এক ধরনের বিদ্বেষ তৈরি করেছে, এবং এইটার পিছনে ভারতের এই কর্মকাণ্ড দায়ী ছিল মূলত। এবং তার মধ্যে তারা কি করতেন, তারা ভিসা সংক্রান্ত আচরণ এমন ভাবে করতেন মনে হইতো এটা আমেরিকা, ওইখানে গিয়ে বাঙালিরা থেকে যায়, এরকম একটা ব্যাপার আর কি, আমরা থাকতে যাই। বছর পর বছর বহু মানুষকে ভিসা রিজেক্ট করতো। মামুনুর রশিদ আছেন আমাদের প্রথিতযশা অভিনেতা, তাকে ভিসা দিত না। আমাদের মাসুম রেজাকে ভিসা দিত না, আমাকে ভিসা দেয় না, এবং এর কোনো ব্যাখ্যা নাই, দেয় না। এর কারণ কি জানেন? এইখানে দূতাবাসের লোকেরা ৩,০০০ টাকা করে টোকেন বিক্রি করতো। ভারতীয় ভিসা নিতে গেলে একটা ইলেকট্রনিক টোকেন আসে, এটা বন্ধ করে দিয়ে রাস্তাঘাটে ওইটা ৩,০০০ টাকা করে বিক্রি হতো। এটার আমি প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের কারণে আমাকে ওখানে একটা ফ্ল্যাগিং করে আমাকে ভিসা দেয় না। তো এইটা হচ্ছে ভারতের আচরণ। তো সেই সব আচরণ করলে ভারতের সঙ্গে এত বন্ধুত্ব ভাব তো হবে না। এবং আপনি যেটা বললেন, এইগুলাকে বাংলাদেশ মেনে নিত।
বাংলাদেশ এগুলো নিয়ে টু শব্দ করতো না। এই কারণে এই একটা ধারণা সম্পূর্ণভাবে এসেছে যে এক ধরনের নতজানু ভারতের কাছে। ওই আমার মায়ের বাড়ি হচ্ছে সোনারগাঁয়ে, তো ওইখানে আর কি মানুষকে অতিরিক্ত মানে এক ধরনের নতজানু আচরণ করলে বলে তুলু তুলু ভুলু ভুলু করা। তো এই ভারতের সাথে বাংলাদেশ তুলু তুলু ভুলু ভুলু করতো, এবং সেটার কারণে এই অবস্থাটা হয়েছে। এখনো যে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশের এই রাজনীতিবিদরা প্রেস কনফারেন্স করছেন, আপনার মনে আছে মুক্তিযুদ্ধের সময় আমরা ওইখানে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বাংলাদেশ ওই সময় লন্ডনেও তার তৎপরতা ছিল, আমেরিকাতেও তৎপরতা ছিল। কিন্তু এখন এই আওয়ামী লীগের তৎপরতা লন্ডনেও নাই, আমেরিকাতেও নাই, যা কিছু সব দিল্লিতে। এই যে এইসবের কারণে ভারতের প্রতি এবং আওয়ামী লীগের প্রতি মানুষের একটা ধারণা তৈরি হয়েছে, এটাকে বলে পারসেপশন। মানুষের মনোজাগতিক এক ধরনের ধারণা। এইটা সত্য নাও হইতে পারে, কিন্তু মানুষ বিশ্বাস করে যে আওয়ামী লীগ একটা নতজানু, ভারতের কাছে নতজানু দল। ফিরবো এই বিষয়ে আপনার কাছে। জনাব আনিস আলম, কি দিল্লি কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে পুরোপুরি গ্রহণ করেছে, নাকি এখনো পুরনো রাজনৈতিক সমীকরণের প্রভাব রয়ে গেছে? ওদের কার্যক্রম দেখলে মনস্তাত্ত্বিক কৌশলগত একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে মনে হয়, যে সাউথ ব্লক এবং ইন্ডিয়া, যেটা আমরা যদি আরো স্পষ্ট করে বলি। এখন তারা এটা করছে কারণ তাদের কার্যক্রমগুলো আসলে এক কেন্দ্রিক ছিল। তাদের কূটনীতিটা বাংলাদেশের সবসময় এক কেন্দ্রিক ছিল। একটা নির্দিষ্ট সরকারের প্রতি তাদের একটা আনুগত্য ছিল। আনুগত্য বলবো না, আমরা আনুগত্য বেশি ছিলাম, বরং মানে সম্পর্কটা তারা ওইভাবে জোরদার করেছিল। তো যাতে করে এটা কিন্তু হয় না, একটা রিলেশনটা স্টেট টু স্টেট হতে হবে। এবং এটার কারণে ওই রাজনৈতিক দলটাও একটা ব্র্যান্ডিং এর শিকার হয়েছে। তাদেরকেও তারা রাজনৈতিক দল হিসাবে যদি চিন্তা করা হয়, দলের লোকদের মনস্তাত্ত্বিক চিন্তা করলে হয়, তারা কিন্তু ভারতের অনুগত কেউ না। তারা ভারতের সাথে ন্যায্য হিসাব প্রশ্নে কিন্তু আওয়ামী লীগের লোকজন খুবই তৎপর। কিন্তু ওই যে তো সবাই যেটা বললো, ব্র্যান্ডিংটা হয়ে গেছে যে এটা একটা অনুগত দল, এবং এটা ভারতের কারণে হয়েছে। ভারত এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এত বেশি মাথা ঘামিয়েছে। আমি একবার আমার একটা কলামে লিখেছিলাম যে যক্ষা হাসপাতালের একটা রুম দখল করে, বাড়ি দখল করেছিল একটা নার্স, এবং সেটা হচ্ছে প্রফেসরের বাড়ি। একটা নার্স দখল করে রাখছিল। সেই নার্স একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে ছিল, এবং তাকে যখন বলা হলো, সে বললো যে সে ইন্ডিয়ান এম্বাসিতে তার জামাই চাকরি করে, বাংলাদেশি কর্মী হিসাবে চাকরি করে, সে হুমকি দিত। তার মানে হচ্ছে যে এদের স্পর্ধাটা তো ওই পর্যায়ে চলে গেছিল, এবং ভারতের হাইকমিশন এখানে সেরকম নিশ্চয়ই মাথা ঘামাতো। তাহলে এবং তাকে সরানো যায় নাই। এটা আমি উদাহরণ দিচ্ছি, এটা যে সব ক্ষেত্রে হয়েছে তা না। হচ্ছে এই একটা ঘটনা দিয়ে তাহলে আশেপাশের লোকদের মাথার মধ্যে কি, মনোজগতে কি ঢুকেছিল। তাহলে ভারতের হাইকমিশন এখানে সেরকম কার্যক্রম করতো। তো আমরা সেটা চাই না। আমরা চাইছি তারা স্টেট টু স্টেট রিলেশন থাকবে, তারা সঠিক কূটনীতি যেভাবে প্রবাহিত হয় সেভাবেই করবে। বাংলাদেশের সরকারে কে আছে না আছে সেটা তাদের বিবেচ্য বিষয় না। তারা বিবেচ্য বিষয় করবে জিনিসটা সঠিক কিনা। শেখ হাসিনা ওইখান থেকে রাজনীতি করবে, ঠিক আছে, করুক। সেই রাজনীতি যদি করতে হয়, তারা যদি মনে করে যে এটা আমাদের দেশে আমরা সেই স্বাধীন পরিবেশ বজায় রেখেছি, গণতান্ত্রিক পরিবেশ ধরে রেখেছি, যে এখানে মানুষের বাক স্বাধীনতা আছে, সে বিদেশি হোক আর যে হোক, সে তার কথা বলতে পারবে। সেরকম যদি যুক্তিতে করুক, কিন্তু সেটাকে আবার এমন ভাবে যে মানে না করুক যে সেটা ওই রাজনৈতিক দলটার সাথে তার সম্পর্ক আছে বলেই সে এটা করতেছে। এই জায়গায় যদি আজকে আরেকজন যেত, আরেকটা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি আশ্রয় নিত, তাকে সেই আচরণ করতো কিনা। তো তাদের এই নিউট্রাল পজিশনটা বাংলাদেশের প্রতি আছে, সেটা দেখানো উচিত। আর বাংলাদেশের সরকারকেও সেভাবে ডিল করা উচিত, যেটা আমি আগে বলেছিলাম যে শেখ হাসিনা কেন্দ্রিক আমাদের দ্বিপাক্ষিক রাজনীতি হতে পারে না। আমার দ্বিপাক্ষিক রাজনীতি আরো বৃহৎ, আরো বড়, অনেক অনেক বড়। ফিরবো আপনার কাছে। ডাক্তার আব্দুল নূর তুষার, হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, এটা কি কূটনৈতিক সংকটকে আরও গভীর করছে, নাকি দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পররাষ্ট্রনীতির সঙ্গে অতিরিক্তভাবে মিশিয়ে ফেলছে? আনিস আলমগীর ভাই যেটা বলেছেন সেটা চিন্তা করতে হবে। শেখ হাসিনাই কি আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের খুঁটি?
কালকে যদি আওয়ামী লীগ নাও থাকে, ভারত আমাদের প্রতিবেশী থাকবে এবং আমরাও ভারতের প্রতিবেশী থাকবে। সেই কারণেই এই শেখ হাসিনা ইস্যুর চাইতে আরো বড় বড় ইস্যু, যেটা শুরুতে আনিস আলমগীর বলেছিলেন, সেটা কিন্তু আমাদের এখানে আছে। এবং আমাদের এই সম্পর্কটা এক ধরনের রাজনৈতিক, ভৌগোলিক এবং ধর্মীয় সম্পর্ক বটে। আপনি যদি চিন্তা করেন, ভারতে প্রচুর মুসলিম তীর্থস্থান আছে, যারা মাজার ভিত্তিক সুফিবাদী মানুষ। আপনি ধরেন তারা খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজারে যায়, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের মাজারে যায়, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহের মাজারে যায়। ওখানে অনেক সুফিবাদী যে ইসলামী সাধকদের মাজার রয়েছে। তারপরে আপনি যদি মনে করেন ইসলামী আর্কিটেকচার, মুঘলদের আর্কিটেকচার, সেটা ভারতে। এরকম বহু যোগসূত্র রয়েছে, যে কারণে আমাদের এখান থেকে ইসলাম ধর্মাবলম্বীরাও ভারতে গিয়ে থাকেন। তারপর চিকিৎসার জন্য প্রচুর মানুষ ভারতে যায়। ভারত এখান থেকে প্রচুর আর্নিং করে, টাকা পায়। তারপরে আমাদের এখানে ঈদে কিংবা অন্যান্য উৎসবে এই কলকাতা কেন্দ্রিক যে ব্যবসায়ী সমাজ, তারা যে শাড়ি গয়না এবং অন্যান্য বিষয়গুলি, আমাদের লেহেঙ্গা পেহেঙ্গা কি কি জানি পাওয়া যায়, এগুলো যে আমাদের এখানে পাঠান, এগুলো পয়সাটা কে পায়? ভারত পায়। ভারতের অর্থনীতির একটা বিরাট অংশ আমাদের সঙ্গে লেনদেন। তো ভারত কি এত সহজে এটা বিসর্জন দিতে পারবে? ফলে শেখ হাসিনা থাকুক বা না থাকুক, ভারতের জনগণের তো আমাদের উপর এক ধরনের নির্ভরশীলতা আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের তো বিরাট নির্ভরশীলতা আছে। হাসপাতালগুলি অর্ধেক খালি এখন, কারণ লোকজন সেখানে যেতে পারছে না। হাসপাতালের আশেপাশে বাড়ি ভাড়া হতো, সেগুলো এখন খালি। হোটেলে জায়গা পাওয়া যেত না, এখন হোটেল লোক ডাকে। তাহলে ভারতের জনগণের যে আকুতি এই বিষয় নিয়ে, সেটা কি ভারতের সরকার বুঝতে পারছে? ভারত সরকার অবশ্যই বুঝতে পারছে, কিন্তু ভারতের সরকারের দুইটা জায়গা আছে। ভারতের সরকার এখন কি এক ধরনের হিন্দুত্ববাদী সরকার। সেখানে তারা ওইখানে তাদের রাজনীতির প্রয়োজনে এক ধরনের শত্রুতামূলক আচরণ বা এক ধরনের বক্তব্য তারাও দেয়, এবং দিয়ে তারা তাদের ভোট সংগ্রহ করার চেষ্টা করে। ব্যক্তিগত প্রসঙ্গ যদি আনা উচিত না আলোচনায়, কিন্তু এইখানে যখন আমাকে ভিসা রিজেক্ট করে, তখন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম তাদের ওইখানে যে আপনাদের ভিসা দেন না, যে কেন দেন না? তখন তারা এটা ব্যাখ্যা করলো আমাকে। তো ভালো কথা, আমি বললাম যে তাহলে কেমনে পাওয়া যাবে? ওনারা এইখানে আমাদের 3-4 জন রাজনীতিবিদের নাম আমাকে বললো ওনারা যদি রিকোয়েস্ট করে তাহলে আমরা ভিসা দিয়ে দিব। আমি জিজ্ঞেস করলাম এটা কেমন কথা? বলে ওনারা আমাদের লোক। তো এই কথা আমাকে যে বলতে পারে, কি করে হয়? আমাদের রাজনীতি ওদের লোক কি করে হয়? তারপরে আমি সত্যি সত্যি এরকম 2 জন রাজনীতিবিদের সাথে ফোনে কথা বললাম। একজন আমাকে কি উত্তর দিলেন জানেন? মোদিজি ঢাকায় আসছেন, তো মোদিজি চলে যাওয়ার পরে আমি বলবো। ওখান থেকে মোদিজি আসবে না না আসবে এই ভদ্রলোকের এত উৎকণ্ঠা কেন? মোদিজি আসবে দেখে ওনার কি? উনি বলতে পারে না মোদিজি আসবে, উনি এত ব্যস্ত। এখন ভদ্রলোক জেলখানায়, বিখ্যাত মানুষ। তো এই যে এখন জেলখানায় আছেন, এখন মোদিজি ওনাকে উদ্ধার করে না। তো এই প্রশ্নগুলি হচ্ছে সাধারণ লোকের বক্তব্য, বুঝলেন? আমি হচ্ছি সাধারণ মানুষ, আমার মনে হয় যে প্রশ্নটা আসে সেটা সাধারণ লোকের মাথাতেও আসে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেছেন কি যে এই যে ভারতের সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে সম্পর্কের টানা পড়েন, শেখ হাসিনাকে নিয়ে সম্পর্কের টানা পড়েন না। ভারত এখানে একটা বসংবদ নতজানু হুজুর হুজুর করার লোকজন চায়। সেই হুজুর হুজুর করার রাজনীতিবিদরা এই মুহূর্তে ক্ষমতায় নাই বলে এই ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন। একটু হুজুর হুজুর করলে ওরা খুশি হয়ে যাবে, কিন্তু এই হুজুর হুজুর করা যে রাজনীতিবিদ তারা চায়, এটার মাধ্যমে যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিবদমান সম্পর্ক তৈরি করছে, এটা তারা বুঝে না। ওই যে বর্ডারে কনসার্ট করে কি মানুষের সঙ্গে সম্পর্ক উদ্ধার করা যাবে? যদি এইখানে মানুষ লাইন দিয়ে ভিসা না পায়, যদি ভিসা পাওয়ার সময় 3,000 টাকা করে টোকেন কাটতে হয়, যদি এখানে ভিসা মেডিকেল ভিসা পেতে গেলে 20-22 টাকা ঘুষ দিতে হয়, যদি বসুন্ধরা যে ওনাদের ভিসা সেন্টার আছে তার উপরে যদি দালাল সমস্ত ট্রাভেল এজেন্সি ওখানে ঘুরঘুর করতে থাকে যে আপনাকে ভিসা জোগাড় করে দেবে, এত টাকা দেন, মানুষ ওইটা মনে রাখে। তো এই যে আপনি বলছেন না যে সম্পর্কের টানা পড়েন ভারতের সাথে, সম্পর্কের টানা পড়েন তো শেখ হাসিনার জন্য হয় নাই। শেখ হাসিনার সময়ও তো সম্পর্কে টানা পড়েন ছিল। ফেলানি হত্যাকাণ্ড হয়েছে, মানুষ বিরক্ত হয় নাই, মানুষ ক্ষুব্ধ হয় নাই। তো একই ঘটনা, একই অবস্থায় আছি আমরা। আমাদেরকে এটা বুঝতে হবে যে ভারতকে আমাদের সঙ্গে সম আচরণ করতে হবে। ভারত এই পুরা উপমহাদেশে শুধু পাকিস্তানের সাথে সম আচরণ করে, আর বাকি সবাইকে তারা মনে করে যে তাদের অনুসারী কিংবা তাদের ছোট ভাই ছোট বোন কিংবা কেউ কেউ তাদের চাকর বাকর। এই চিন্তা থেকে ভারতকে বের হইতে হবে। ভারতকে মনে রাখতে হবে যে আশেপাশে যতগুলা দেশ আছে এই দেশগুলি হচ্ছে স্বাধীন, সার্বভৌম, তাদের সরকার আছে। তারা দরিদ্র নাকি বড় লোক, সেখানে মুসলমান থাকে না হিন্দু থাকে, সেটা ভারতের বিবেচনা করা উচিত না। ভারতের বিবেচনা করা উচিত একটি রাষ্ট্র হিসেবে আরেকটি রাষ্ট্রের সঙ্গে সে রাষ্ট্রীয় আচরণ করছে কিনা। যে ভারতের প্রতিষ্ঠাতারা হচ্ছেন গান্ধী বা এই নতুন ভারত আর কি, যেটা গান্ধী নেহরুর মতো শিক্ষিত ব্যক্তিবর্গ, যে নেহরুর হাতে লেখা হচ্ছে গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কিংবা
মামনিকে বাবার মতো, এই যে ওনার ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি, লেটার্স টু ডটার, তো সেই ভারতীয়রা এখন যে রাজনীতি করে, এই রাজনীতি ভারতের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এবং এই রাজনীতির কারণে ভারতের আশেপাশের সমস্ত দেশ ভারতের প্রতি এক ধরনের, আমি বলবো যে একটা বিরক্তি ভাব পোষণ করে। ফিরবো এই বিষয়ে আপনার কাছে। জনাব আনিস আলমগীর, শুধু কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে কি ফল পাওয়া সম্ভব, নাকি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের হাতে আরও কার্যকর কূটনৈতিক কৌশল থাকা প্রয়োজন? না, অবশ্যই বাংলাদেশের কাছে তো আছে কূটনৈতিক কৌশল বা লিভারেজের যে সুবিধাগুলো আছে, তার মধ্যে যে ট্রানজিট একটা বড় ইস্যুস। ভারত একতরফা তো বাংলাদেশের সাথে যদি মনে করে যে এই সুবিধাটা, সংযোগ সুবিধাটা নিচ্ছে, সেটা তো না। ভারতের 7টা রাষ্ট্র তো বাংলাদেশের উপর অনেকটা নির্ভরশীল এই ট্রানজিট অ্যান্ড আদার্সের ক্ষেত্রে। আমরা সেটাকে সামনে আনতে পারি। আমরা শুধু এই একটা চিঠি চালাচালি করলাম, বিরাট প্রতিবাদ করে দিলাম, সেটাতে কিছু আসে যায় না। এই লিভারেজ গুলো আমরা আমাদের হাতে যখন যেগুলো আছে সেটা আমরা ইউজ করতে পারি। আমরা এই যেটা আঞ্চলিক সংযোগ এবং এই ট্রানজিট যদি সরাসরি হয়ে যায়, বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে কি হুমকি স্বরূপ হয়ে যাবে নাকি? না, এগুলো বোগাস কথা, এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তৃতাবাজি, ফাজিল কতগুলো দুই দেশের সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে যেগুলো উপাদান হিসেবে কাজ করে। সো আপনার সার্বভৌমত্ব আপনি রক্ষা করবেন, ওর সার্বভৌমত্ব ও রক্ষা করবে। আপনার এখানে লোক থাকবে, আপনি কি এমন নিরাপত্তা কি হুমকি করতেছেন? আপনি কি ভারতের সৈন্য পাচার করতেছে, এই পাশ থেকে ওই পাশে যাইতে দিচ্ছেন? তা তো না। এটা তো ট্রানজিটের যে শর্তগুলি আছে ওগুলোতে এটা নির্ধারিত আছে। আমি বলছি যে এগুলোকে আমরা আমাদের অ্যাডভান্টেজ যে জিনিসগুলোতে আছে সেগুলোকে আমরা কাজে লাগাইতে পারি। মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী ভারসাম্যের যে বিষয়টা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি সেকেন্ড ইস্যু হিসাবে। সেটা কিরকম? সেটা ভারত আমাদের সাথে যে দাদাগিরি সুলভ আচরণ করে, সেখানে আমরা আরো পরাশক্তি যারা আছে তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারি। সম্পর্ক বৃদ্ধি এক ধরনের হালকা পাতলা চাপের উপর তাদেরকেও রাখতে পারি যে তোমরা আমাদেরকে যদি এটা করো, আমাদের পক্ষে তখন ইন্টারন্যাশনালি এই রাষ্ট্রগুলো আসবে, বা এই রাষ্ট্রগুলোর সাথে আমরা, সেই রাষ্ট্রগুলো আমাদের পক্ষে সেরকম আচরণ করবে। তো সেটা তখন আমাদের জন্য খুব জরুরি হয়ে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাই যে অর্থনীতি এবং বাণিজ্যিক যে বিষয়টা, সেটাও একটা বিরাট ইস্যুস। বাংলাদেশ কিন্তু সেই সম্পর্ক রয়েছে, ডাক্তার আব্দুল তুষার বললেন। না, বাংলাদেশ এমন একটা বিষয়, তার অর্থনীতি, ভারতের অর্থনীতি অনেকটা এখানে, তার বাজার বিরাট একটা বাজার, সেটাও তাকে স্মরণ করে দিতে হবে। আমরা যে শুধু তার উপর নির্ভরশীল, তার পণ্য ছাড়া আমরা মরে যাব তা না। সেও যে একটা বড় বাজার হারাবে সেটাও তাকে স্মরণ করে দিতে হবে। এবং এটা সময় সময় তো দেখা গেছে যে যখনই গন্ডগোল হয় বা অন্য কিছু হয়, তার অর্থনৈতিক একটা ধাক্কা লাগে, সেটা কলকাতার ক্ষেত্রে হোক আর অন্য দেশের ক্ষেত্রে, অন্য অঞ্চলের ক্ষেত্রে হোক, সেটাতে দেখা গেছে। সবগুলোকে এক করে কাজ করতে হবে। ধন্যবাদ। ডাক্তার আব্দুল তুষার, ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ কার নেওয়া উচিত, ঢাকার নাকি দিল্লির? আর বাংলাদেশ এগিয়ে গেলে সেটা কি কূটনৈতিক বাস্তবতা নাকি অপ্রয়োজনীয় ছাড়? এটা দ্বিপাক্ষিক হবে, এটা শুধু এক পক্ষ থেকে হবে না। এখানে এগিয়ে যাওয়ার কিছু নাই, এখানে তারা এক পা এগোবে, আমরা এক পা এগোবো, এবং একটা মধ্যম অবস্থানে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হবে। সেটাই হচ্ছে কূটনৈতিক, আমি মনে করি যে জায়গা। যে আলোচনাটা হচ্ছিল যে ট্রানজিট কিন্তু নদী পথে ট্রানজিট ভারতের সঙ্গে অনেক আগে থেকে আছে আমাদের। আর আকাশ পথে তো আমরা এক দেশ আরেক দেশের উপর দিয়ে বিমান চালিয়ে যাই না। শুধু সড়ক পথে হলেই বাংলাদেশের নিরাপত্তা নাকি হুমকি হয়ে যাবে, এটা আসলে একটা ভুল ধারণা। বরং সড়ক পথে ট্রানজিট হলে সেই ট্রানজিট সুবিধার বিপরীতে আমাদেরও ট্রানজিট নেওয়া উচিত নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে। আমরা নেপালে যাব রাস্তা দিয়ে যাব, আমরা ভুটানে যাব রাস্তা দিয়ে যাব, আমরা নেপাল ভুটানে ট্রানজিট নেব, আমাদের পণ্য যাবে রাস্তা দিয়ে, এবং আমরা নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করব, আমরা নেপাল থেকে অন্যান্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো আমরা নেপাল থেকে আনাও করবো। আমরাও কিন্তু নেপালকে আমাদের এখান থেকে যা সরবরাহ করে সেটা করব। তো ট্রানজিট শুধু একপাক্ষিক হবে কেন, বরং তারা আমাদের উপর দিয়ে গেলে আমরাও তাদের উপর দিয়ে নেপাল, ভুটান, এমনকি আমরা তাদের উপর দিয়ে পাকিস্তানেও যাবো, আফগানিস্তানেও যাব, আমরা সড়ক উন্মুক্ত করে দেবো। এটা আধুনিক বিশ্বে এই যে রাস্তা উন্মুক্ত করে দিলে নিরাপত্তার ক্ষতি হয়ে যায়, ব্যাপারটা তা না। তবে আওয়ামী লীগের সময় কি ঘটেছিল আপনার নিশ্চয় মনে আছে, একটা নামমাত্র মূল্যে ট্রানজিট, ভারতীয় ট্রাক যে পয়সাটা দিবে এটা অত্যন্ত নামমাত্র মূল্যে নির্ধারণ করা হয়েছিল, নদীপথেরটাও তাই। আমি মনে করি এইসব জায়গাতে ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। আমাদের রাস্তার উপর দিয়ে তাদের ট্রাক যাবে, আমাদের রাস্তা কতগুলো ট্রাক যাবে সেটা হিসাব করে আমাদের রাস্তার কি ক্ষতি হবে, তারপর সেই রাস্তা মেরামতের, সেই রাস্তা রক্ষণাবেক্ষণের দায় কিভাবে হবে, এগুলো নিয়ে চুক্তি হবে। যদি আমাদের এখানে তারা ট্রানজিট করে, তাহলে এই ট্রানজিটের যে রোডটা ইউজ হবে সেই রোডটাতে তারা এবং আমরা বিনিয়োগ করতে হবে।
আবার তাদের ওখান দিয়ে যে রোডটা হবে সেখানেও তারা এবং আমরা বিনিয়োগ করব, ওই রাস্তাটা আমরা দ্বিপাক্ষিক ভাবে আমরা সেটাকে সংরক্ষণ করব, সেইখানে পয়সা শুধু আমরা দিব কেন, আর যদি শুধু আমরাই দিই তাহলে আমরা টোল বসাবো, ওখান থেকে আমরা ইনকাম করব, এবং সেই টোলটা ন্যায্য টোল হইতে হবে। এগুলো হচ্ছে নেগোসিয়েশনের জায়গা। নিরাপত্তার হুমকির কিছু নাই। আর আমাদের এগিয়ে যেতে হবে না, তারা এগিয়ে আসবেন, ব্যাপারটা সেরকম না। আমাদেরকে উদার মনোভাব নিয়ে ভারতের সঙ্গে বসতে হবে, ভারতকে উদার মনোভাব নিয়ে আমাদের সাথে বসতে হবে। পুরনো কি শত্রুতা আছে সেটা মাথার মধ্যে নিয়ে কখনো কোনো সমঝোতা করা যায় না। শত্রুতাকে দূরে সরিয়ে রেখে বরং সেই সব শত্রুতা নিরসন করার জন্য আমাদেরকে খোলা মনে বসতে হবে দুইটি দেশের, এবং এইসব ক্ষেত্রে আমি মনে করি বৃহৎ দেশেরই আমন্ত্রণটা জানানো উচিত, বৃহৎ দেশের আমন্ত্রণ জানানো উচিত। বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা ভারতের পক্ষ থেকে খুবই কম, এই জন্য যে বাংলাদেশ তো একটা মিত্রহীন দেশ না। বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে আপনার কাছে, আমার মনে হয়, মানে আমি এই প্রশ্নটা আমার কাছেও একমাত্র হইতে পারে ভারত যদি আমাদেরকে আক্রমণ করে বসে। এটা তো আজকের যুগে অবাস্তব, এবং আমাদের অবস্থা সেরকম না যে আমাদেরকে যে কেউ আক্রমণ করে ফেলতে পারবে। অতএব এর বাইরে আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার মতো প্রক্রিয়া চালানোর বিষয়টা আসলে এটা একটা রাজনৈতিক বক্তব্য। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের উভয় পক্ষের যে অবস্থান, সেই অবস্থানে সম অবস্থানে থেকে আলোচনাটা করতে হবে। অর্থাৎ তুমি বড় দেশ আমি ছোট দেশ, তুমি বড় ভাই আমি ছোট ভাই, তুমি স্বামী আমি স্ত্রী, এই মাথার মধ্যে এইটা নিয়ে না, আমরা সম রাষ্ট্র এবং সমমর্যাদায় আমাদেরকে এই নেগোসিয়েশন গুলি করতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব আনিস আলমগীর, ডাক্তার আব্দুল নূর তুষারের বক্তব্য ধরেই আপনার কাছে জানতে চাচ্ছি যে সম্পর্ক স্বাভাবিক করতে দিলেরই কি প্রথম পদক্ষেপ নেওয়া উচিত, নাকি জাতীয় স্বার্থে বাংলাদেশকেই আগে উদ্যোগী হয়ে নতুন সম্পর্কের কাঠামো তৈরি করতে হবে? কে আগে পরে নিল সেটা ইস্যুজ না, ইস্যুজ হচ্ছে যে কে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারলো। সো আপনি বর্তমান সময়ে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে যে একটা বরফটা গলানোর দায়িত্বটা ভারতেরই নেওয়া উচিত, কারণ তাদের কারণেই একটা অবিশ্বাসের দেয়ালটা তৈরি হয়েছে। সো দেয়াল যেহেতু তাদের দ্বারা তৈরি হয়েছে, তাহলে সেটা ভাঙা উচিত, এবং বাংলাদেশের একটা প্যাকেজ ধর্মী কি বলবো, একটা কনস্ট্রাকটিভ ইয়েতে আলোচনায় যাওয়া উচিত যে আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে যে কিভাবে এই সম্পর্কটা আমরা এগিয়ে নেব। আমরা ভারতের সাথে বাণিজ্য, নিরাপত্তা এবং ভৌগোলিক সংযোগ এই বজায় রেখে আমরা কিভাবে এগিয়ে যাব সেটা তাদেরকে মানে বাংলাদেশ স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বুঝিয়ে দেওয়া উচিত। তাতেই আমার মনে হয় যে সম্পর্ক একটা গতি পায়। আমি যেটা বলছিলাম যে কে আগে যাবে কে পরে যাবে এগুলা দ্বিপাক্ষিক সম্পর্কে এটা খুব ম্যাটার করে না, ম্যাটার করে আপনার কৌশলগত অবস্থান এবং আপনার নিজের যোগ্যতা, আপনি কিভাবে একটা জিনিস হ্যান্ডেল করতে পারেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের বিশ্লেষণে উপস্থিত হওয়ার জন্য। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, পরবর্তী কোনো বিশ্লেষণে আবার দেখা হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট, হাসিনার বক্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব, ভারতের ভূমিকা এবং ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ। তবে প্রশ্ন শুধু দায় কার বেশি, ঢাকার নাকি দিল্লির? আরও বড় প্রশ্ন হলো, এই টানাপোড়েনকে কি আমরা আরও গভীর করব, নাকি এখন থেকেই নতুন কূটনৈতিক সমঝোতার পথ তৈরি করব? বাংলাদেশের জন্য যেমন প্রয়োজন জাতীয় স্বার্থে দৃঢ় ও ভারসাম্যপূর্ণ কূটনীতি, তেমনি ভারতের জন্য প্রয়োজন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সার্বভৌমত্ব ও জনগণের সংবেদনশীলতাকে যথাযথ গুরুত্ব দেওয়া। কারণ প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু সম্পর্কের ধরন বদলানো যায়। বাংলাদেশ ও ভারত দুই দেশই যদি আবেগের বদলে জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও বাস্তববাদী কূটনীতিকে অগ্রাধিকার দেয়, তাহলে আজকের টানাপোড়েনেই হয়তো আগামী দিনে নতুন সমঝোতার সুযোগ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু দায় কার, কতটা? প্রশ্ন হলো সম্পর্কটা কোন পথে যাবে, আর সেই পথ নির্ধারণে কে কতটা দায়িত্বশীল ভূমিকা নেবে। আমি মানিক রেহমান মিয়া, রেইন ফরেস্ট মিডিয়ার পক্ষ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। অনুগ্রহ করে বিয়ন্ড দ্য ডেল্টা এবং ফেসবুক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।